বিয়ের পরের দিনই মুক্তির হাতে ডিভোর্সের পেপার ধরিয়ে দিল তার স্বামী বিপ্লব। মুক্তি বিয়ের পরের দিন যে এমন একটা সারপ্রাইজ পাবে সেটা কখনো ভেবে দেখেনি। অবাক নয়নে নিজের স্বামীর দিকে তাকিয়ে আছে মুক্তি। বিপ্লবের কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। মুক্তিকে চুপচাপ দেখে বিপ্লব রেগে যায়, বলে, এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন কেন? আমি এক্ষুনি কি বললাম শুনতে পাননি? মুক্তির কাছে সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন মনে হয়। বিপ্লবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটা। ভেতর থেকে হাহাকারে ভরে যাচ্ছিল। মুক্তি অনেক কষ্টে নিজের চোখের জলকে আটকে রাখে। দৃঢ়তার সাথে বিপ্লবকে বলে, আপনি কি আমার সাথে মজা করছেন? বিরক্তিতে বিপ্লবের ভ্রু কুঁচকে যায়। সে সিরিয়াসভাবে বলে, বিপ্লব চৌধুরী কখনো মজা করে না। আমি যেটা বলছি সেটা একদম সত্যি। আমি ডিভোর্স চাই। মুক্তি আর নিজের চোখের জল আটকে রাখতে পারে না। এক নিমেষে তার এতদিনের দেখা স্বপ্ন ভঙ্গ হয়। মুক্তির সাথে তো সেই কোন ছোটবেলা থেকে বিপ্লবের বিয়ে ঠিক হয়েছে। বিপ্লব ও মুক্তির বাবা একে অপরের খুব ভালো বন্ধু। সেই খাতিরেই ছোটবেলাতেই তাদের বিয়ে ঠিক হয়ে আছে। মুক্তির মা সে অনেক ছোট থাকতেই মারা যায়। তারপর মুক্তির বাবা আরেকটা বিয়ে করে। মুক্তির সৎমা তাকে সহ্য করতে পারত না। সেই কারণে মুক্তির বাবা মুক্তিকে জোরপূর্বক তার ফুপুর কাছে লন্ডনে পাঠিয়ে দেয়। এক সপ্তাহ আগে নিজের বাবার মৃত্যুর সংবাদ পেয়ে মুক্তি দেশে ফিরে আসে। এরপর কিছু বুঝে ওঠার আগেই মুক্তির সৎমা ও বাকের চৌধুরীর বিপ্লবের বাবার তৎপরতায় মুক্তি ও বিপ্লবের বিয়ে হয়ে যায়। মুক্তি একের পর এক এরকম ধাক্কা আর সহ্য করতে পারছিল না। বিপ্লবের কথার কোনো উত্তর না দিয়ে তাই সে দৌড়ে ছাদে চলে যায়। ছাদে সে ডুকরে কাঁদতে থাকে মুক্তি। এরই মধ্যে মুক্তি শুনতে পায় আজানের শব্দ। ফজরের নামাজের সময় হয়ে গেছে। মুক্তি কোনো রকমে চোখের জল মুছে অজু করে নামাজের সিজদায় লুটিয়ে পড়ে। আল্লাহর কাছে নিজের সব সমস্যার কথা বলে। আমার সাথে কেন বারবার এরকম হয় আল্লাহ তাআলা? আমি তো কারোর সাথে কোনো অন্যায় কিছু করিনি। প্রথমে নিজের বাবার মৃত্যু, হঠাৎ করে এভাবে বিয়ে, আর এখন বিয়ের পরের দিনই আমি যার পারছি না। নামাজ শেষ করে বিছানায় এসে গা এলিয়ে দেয় মুক্তি। তার ভেতরটা একদম পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তন্মধ্যে বিপ্লব এসে বলে, তখন ওভাবে কোথায় পালিয়ে গেলেন? আমার কথা কি আপনার কানে যায়নি? মুক্তি চোখ বন্ধ করে মনে শক্তি যোগায়। সে ভাবে, না, এত সহজে আমায় ভেঙে পড়লে চলবে না, শক্ত হতে হবে। এরপর বিপ্লবের সামনে এসে সরাসরি প্রশ্ন করে, আপনি কেন বিয়ের পরের দিনই আমাকে ডিভোর্স দিতে চাচ্ছেন সেটা আগে বলুন। আমি যতদূর জানি কোনো কারণ ছাড়া এভাবে ডিভোর্স হয় না। আমার কি কোনো কমতি আছে? কথাটা শুনে বিপ্লবের চোখ মুখ শক্ত হয়ে যায়। রাগে ক্ষোভে মুক্তিকে শক্ত করে ধরে সে বলে, হ্যাঁ আছে। আমার কোনো ইন্টারেস্ট নেই আপনার উপর। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল নিজে পছন্দ করে ভালোবেসে একজনকে বিয়ে করব। সেখানে না জানি আপনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন। যাকে আমি চিনি না জানি না, হুট করে বাবার কথা মতো তাকে বিয়ে করতে হলো। এরকম সম্পর্কে আমি ইন্টারেস্টেড নই। বিপ্লব এক নাগাড়ে কথাগুলো বলে মুক্তি কথাগুলো শুনে কি প্রতিক্রিয়া করবে ভেবে পাচ্ছিল না। শেষে বাধ্য হয়ে মুক্তি এমন একটা কাজ করে বসলো যা ধারণার বাইরে ছিল। সে সরাসরি বিপ্লবকে প্রস্তাব দেয়, ঠিক আছে, আপনার ইচ্ছাই পূরণ হবে। আপনি আমাকে 1 মাসের সময় দিন। আমি হলফ করে বলে দিলাম এই 1 মাসে আপনি আমাকে ভালোবেসে ফেলবেন। আর যদি ভালো না বাসেন তাহলে আমি নিজে আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব। বিপ্লব মুক্তির কথাটা শুনে বেশ অবাক হয়। সে হেসে ফেলে কথাটা শুনে। যখন খুব মজার জোকস শুনেছে, মুক্তি বিপ্লবকে এভাবে হাসতে দেখে জিজ্ঞাসা করে, হাসছেন কেন আপনি? না, দেখছিলাম যে লন্ডনে থাকা একটা মেয়ে কিভাবে এত বোকা হতে পারে। আমি ভেবেছিলাম আপনি অনেক আধুনিক আর স্মার্ট হবেন। এখন দেখছি সবটাই উল্টো। আমি লন্ডনে বড় হলেও একজন মুসলিম, একজন বাঙালি হিসেবে বড় হয়েছি। আমার ফুপুমণি আমাকে কোনো খারাপ শিক্ষা দেননি। তার শিক্ষাকে কাজে লাগিয়ে আমি চলব। তবে আপনি আমাকে খুব বেশি সহজ ও সরলও ভাববেন না। আমাকে বাইরে থেকে দেখতে যত নরম লাগে, ভেতর থেকে আমি ততটাই শক্ত। আমি শুধু আপনাকে একটা সুযোগ দিতে চাইছি, কিংবা বলতে পারেন আপনার সাথে 1 মাসের একটা বাজি ধরছি। আপনাকে বেশ ইন্টারেস্টিং লাগছে। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। দিলাম আপনাকে 1 মাস সময়, দেখে আপনি কি করতে পারেন। মুক্তি বিজয়ের হাসি হাসে। মুক্তিকে এভাবে হাসতে দেখে বিপ্লব ভ্রু কুঁচকে ফেলে। মুক্তি কোনো কিছু না বলে বেরিয়ে যায় রুম থেকে। আজ থেকে যে মুক্তির নতুন লড়াই শুরু। জীবনে অনেক লড়াই করেই তো মেয়েটা বড় হয়েছে। সব লড়াইয়ে ধৈর্য ধরে আল্লাহর নাম নিয়ে গেছে। এবারও তাই করবে। আলেয়া বেগম মন খারাপ করে রান্না করছিলেন। এই বয়সেও বাড়ির সব কাজ একা হাতে করতে হয়। আলেয়া বেগম হলো বিপ্লবের মা, এই বাড়ির কর্ত্রী। কিন্তু কেউই তাকে মানে না। স্বামী ব্যস্ত রাজনীতি আর ব্যবসা নিয়ে। বড় ছেলে আশরাফ ডাক্তার। আশরাফের স্ত্রী স্নেহা পায়ের উপর পা তুলে সারাদিন বসে থাকে। আলেয়া বেগম অনেক চেষ্টা করেও তাকে দিয়ে কোনো কাজ করাতে পারেন না। বাড়িতে কাজের লোক আছে বইকি, কিন্তু আলেয়া বেগম চান সংসারের কিছু কাজ, যেমন রান্নাবান্না, অন্তত বাড়ির বউয়ের করা উচিত। আলেয়া বেগম আশায় ছিলেন যে বিপ্লবের বউ এসে অন্তত এই সংসারের হাল ধরবে। কিন্তু যখন শুনলেন বিপ্লবের বউ লন্ডনে বড় হয়েছে, তখন তার আশাটাও মাটি হয়ে গেল। তিনি ভাবলেন, এ মেয়ে আর যাই হোক, সংসারই হবে না। এসব ভেবেই
একা একা রান্না করছিলেন তিনি। ততক্ষণে মুক্তিও রান্নাঘরে চলে আসে। আলেয়া বেগম মুক্তির দিকে অবাক হয়ে তাকান। মুক্তি এক বাঙালি বধূর মতো মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। মুচকি হেসে বলে, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি মা? মুক্তির থেকে এরকম মিষ্টি ব্যবহার একদম আশা করেনি আলেয়া বেগম। তিনি তো ভেবেছিলেন এই মেয়ে তার বড় বৌমা স্নেহার থেকেও বেশি ফুটানিবাজ হবে। এখন দেখছেন হিসেব পুরো উল্টে গেছে। আলেয়া বেগম হাসি হাসি মুখ করে বলেন, তোমার তো নতুন নতুন বিয়ে হয়েছে, তোমার এখন এসব কাজ করতে হবে না। তাছাড়া তুমি বিদেশে বড় হয়েছ, এসব কাজ কি তোমার দ্বারা হবে? মুক্তি বলে, আমি বিদেশে বড় হলেও আমার ফুপুমণি আমাকে একজন সাধারণ বাঙালি মেয়ের মতোই বড় করেছেন। আমি ছোট থেকে রান্নাবান্না শিখে আসছি। আলেয়া বেগম বেশ অবাক হন, সাথে খুশিও। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, তোমার ফুপুর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু মা, তোমার তো নতুন বিয়ে হয়েছে, এখনই এটা তো আমারই সংসার মা। আজ না হোক কাল তো আমাকে এই সংসারের হাল ধরতেই হবে। আজ থেকে না হয় শুরু করি। মুক্তির ব্যবহার আলেয়া বেগমকে মুগ্ধ করে। তিনি আর মুক্তিকে বাধা দেন না। মুক্তি আপন মনে সব কাজ করতে থাকে। আলেয়া বেগম মুক্তির কাজ দেখেই বুঝতে পারেন তার কাজের হাত খুব পাকা। কেমন উপযুক্ত গৃহিণীর মতো সব কাজ করে যাচ্ছে মুক্তি। স্নেহা সকালে ঘুম থেকে উঠেই ডাইনিং টেবিলে এসে বসে আর অর্ডার করে, মা এক কাপ কফি দিয়ে যান তো। আলেয়া বেগম কফি নিয়ে যেতে যাবে, তখনই মুক্তি তাকে জিজ্ঞাসা করে, কে কফি চাচ্ছে মা? স্নেহা, তোমার বড় চা, আমার বড় ছেলে আশরাফের বউ। আপনি দাঁড়ান, আমি যাচ্ছি। আলেয়া বেগম মুক্তির হাতে কফি দেন। মুক্তি কফি নিয়ে গিয়ে স্নেহার হাতে দেওয়ার আগে তাতে অনেক বেশি পরিমাণে চিনি মিশিয়ে দেয়। আলেয়া বেগম কিছু বলতে চাইলে তাতে তিনি বলেন, আমার উপর ভরসা রাখুন। মুক্তির কথাটা শুনে তিনি আর কিছু বললেন না। মুক্তি কফি নিয়ে গিয়ে সরাসরি স্নেহাকে গিয়ে দেয়। স্নেহা মুক্তিকে কফি নিয়ে আসতে দেখে অবাক হয়, বলে, তুমি বিয়ের পরদিনই রান্নাঘরে ঢুকে গেছো? শুনেছিলাম তুমি লন্ডনে বড় হয়েছ, এসব কাজ কিভাবে যে করছো? কথা বলতে বলতে কফি মুখে দেয় স্নেহা। একটু মুখ দিয়ে বলে, এসব কি, এত মিষ্টি কফি খাওয়া যায় নাকি? মুক্তি কফিতে চুমুক দিয়ে বলে, আমার তো ভালোই লাগছে, তোমার যদি ভালো না লাগে নিজে রান্না করে খাও না। তুমি করে বলছি জন্য কিছু মনে করো না, তুমি তো আমার বড় যা, তাই বড় বোনের মতো। যাই হোক, এই বয়সে তোমার শাশুড়ি রান্না করে তোমার মুখের সামনে এনে দেবে আর তুমি পায়ের উপর পা তুলে বসে বসে খাবে, সেটা তো হবে না। হাউ ডেয়ার ইউ! তুমি কি চেনো আমি কে? আমার বাবা কে জানো? মিনিস্টার আব্দুল মান্নানের মেয়ে আমি। আমার বাবার পাওয়ার সম্পর্কে কোনো ধারণা নেই তোমার, আর তুমি কিনা আমাকে রান্না করতে বলছো? ও আচ্ছা, তুমি মিনিস্টারের মেয়ের জন্য পায়ের উপর পা তুলে বসে খাবে। ঠিক আছে, তাহলে তোমাকে রান্না করতে হবে না, কিন্তু তোমার জন্য অত পারফেক্ট খাবার তৈরি হবে না। যেমন খাবার তৈরি হবে ঠিক তেমনই তোমাকে খেতে হবে। স্নেহা রেগে গিয়ে গরম কফি মুক্তির দিকে ছুটতে যাবে, তার আগে মুক্তি তার হাত ধরে ফেলে, যার ফলস্বরূপ কিছুটা কফি স্নেহার হাতে পড়ে। যন্ত্রণায় কুকিয়ে ওঠে স্নেহা। মুক্তি বাঁকা হেসে বলে, তুমি মিনিস্টার আব্দুল মান্নানের মেয়ে হলে আমিও সাবেক প্রাইম মিনিস্টার মিরাজ হোসেনের মেয়ে। আমার সাথে পাঙ্গা নিতে এসো না ভাবি। মুক্তি স্নেহাকে টেনে রান্নাঘরে নিয়ে যায়। স্নেহার হাতে হাতা খুন্তি ধরিয়ে দেয়। স্নেহা রাগী চোখে তাকালে মুচকি হেসে বলে, তুমি তো শুনলাম বাড়িতে সারাদিন শুয়ে বসেই কাটাও, আজ তার থেকে ভালো রান্নাবান্না করো, শরীরের ব্যায়াম তো হবে। স্নেহা হাতা খুন্তি ছুঁড়ে মেরে বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সাথে এমন ব্যবহার করার ফল কি হতে পারে সেটা তোমার জানা নেই। মুক্তি এতক্ষণ হাসি মুখ করে থাকলেও এখন তার চোখ মুখ শক্ত হয়ে যায়। স্নেহাকে অনেকটা শাসনের ভঙ্গিতে বলে, তোমার ব্যাপারে আমি অনেক কিছু জানি, সেগুলো অন্যরা জানলে কিন্তু ভালো হবে না। স্নেহার তেজ হঠাৎ কোথাও যেন হাওয়ায় মিলিয়ে যায়। মুক্তির এমন শক্ত কথা স্নেহা অনেকটাই ভয় পেয়ে যায়। মুক্তি আর কিছু না বলে কাজে মন দেয়। আলেয়া বেগম আর মুক্তি একসাথে কাজ করছিল। স্নেহা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল। মুক্তি স্নেহাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, 10 মিনিট সময় দিলাম, হয় কাজে লেগে পড়ো আর না হয় তোমার। স্নেহা আর কিছু না বলে কাজে লেগে পড়ে। জীবনে এই প্রথমবার কাজ করছে সে, বিরক্ত লাগছে খুব, সাথে রাগও হচ্ছে। কিন্তু স্নেহা অন্তত এতটুকু বুঝতে পেরেছে এই মুক্তিকে দেখে যতটা সহজ সরল লাগে আসলে ততটা না। মুক্তি খুব ধুরন্ধর একটা মেয়ে, হয়তো সবার সামনে অভিনয় করে চলেছে। নিশ্চয়ই এই মেয়েটার এরকম কাজের পেছনে কোনো বড় উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটাই স্নেহাকে খুঁজে বের করতে হবে। বিপ্লব নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। একটা নতুন প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত সে। এমন সময় বিপ্লবের বাবা বাকের চৌধুরী তার রুমের বাইরে এসে বলে, ভেতরে আসবো প্লিজ? বিপ্লব আর চোখে নিজের বাবার দিকে তাকায়। এমনিতে বাবার সাথে তার খুব ভালো সম্পর্ক, কিন্তু হঠাৎ করে তার অমতে মুক্তির সাথে বিয়ে দেওয়ার জন্য খুব রাগ হচ্ছে নিজের বাবার উপর। তবুও বিপ্লব বলে, হ্যাঁ এসো। বাকের চৌধুরী রুমে এসে বিপ্লবকে কাজে ব্যস্ত দেখে বলে, অফিসের কাজের প্রেশার নিশ্চয়ই বেড়েছে। হ্যাঁ, একটা নতুন প্রজেক্টে কাজ করতে হচ্ছে। দেখো বিপ্লব, আমি তোমার বাবা, আমি যা করি তোমার ভালোর জন্যই করি। আমি আগেও তোমাকে আর তোমার ভাইকে বলেছিলাম, রাজনীতিতে এসো, তোমাদের সামনে অনেক সুন্দর ভবিষ্যৎ হবে। কিন্তু তোমরা যে যার নিজেদের মতো পেশা বেছে নিলে, তার প্রতিশোধ তো তুমি নিয়েছো আব্বু। আমাদের দুজনকে আমাদের অমতে নিজের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিয়ে দিলে। প্রথমে ভাইয়ার অমতে মন্ত্রীর মেয়ের সাথে তার বিয়ে দিলে, আর এখন আমাকেও। তোমরা একটু কম বোঝো সবকিছু। যাই হোক,
এখন এইসব ব্যাপারে কথা বলতে আসেনি। সামনে ইলেকশন, আমি চাই তুমি এবার ইলেকশনে দাঁড়াও। হোয়াট? কি বলছো এসব তুমি? আমি আর ইলেকশন? আব্বু, তুমি জানো আমার নিজস্ব একটা ক্যারিয়ার, একটা স্বপ্ন আছে। এমনিতে জোর করে আমাকে বিয়ে দিয়ে দিলে, এখন আবার জোর করে আমাকে রাজনীতিতে যুক্ত করতে চাও? নো ওয়ে, আমি আর তোমার কোনো কথা শুনবো না। জানতাম তুমি এমন কথাই বলবে, কিন্তু ভুলে যেও না আমি তোমার বাবা। তোমাকে কিভাবে রাজি করাতে হবে সেই উপায় আমার জানা আছে। কথাটা বলে অদ্ভুতভাবে হেসে রুম থেকে বেরিয়ে যায় বাকের চৌধুরী। বিপ্লব বুঝতে পারে তার বাবার মনে কিছু একটা চলছে তো চলছেই। মুক্তি খাবার হাতে নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বিপ্লব বলে দিয়েছে সে এখন কাজে ব্যস্ত আছে, ডিনার করতে নিচে ডাইনিং টেবিলে যেতে পারবে না। তাই যেন বিপ্লবের খাবার ওপরে তার রুমে পাঠিয়ে দেওয়া হয়। বিপ্লব এখনও মুক্তিকে দেখেনি। মুক্তি সামান্য কেসে বলে, ভেতরে আসবো? বিপ্লব মুক্তিকে দেখে বিরক্তির সুরে বলে, আপনি কেন এসেছেন? এই বাড়ি থেকে আর কেউ ছিল না? মুক্তি বাঁকা হেসে বলে, আছে তো, কিন্তু সবাই তো আর আমার মতো ফ্রি নয়, সবার কাজ আছে, যে যার কাজে ব্যস্ত। তাই আমি আপনার খাবার নিয়ে এলাম। ভালো করেছেন, এখন খাবার রেখে চলে যান, আপনাকে আমার সহ্য হচ্ছে না। মুক্তি বিপ্লবের কথা মতো তার টেবিলের ওপর খাবার রেখে যায়। যাওয়ার সময় মুচকে এসে বলে, আজ আমাকে সহ্য হচ্ছে না। একসময় হয়তো এমন সময় আসবে যখন আপনি আমাকে খুঁজবেন কিন্তু পাবেন না। মুক্তির কথাটা বিপ্লব গায়ে লাগায় না। মুক্তি নিজের মতো চলে যায়। মুক্তির নিচে এসে ডাইনিং টেবিলে সবাইকে খাবার পরিবেশন করতে থাকে। এই সময় মুক্তি বুঝে যায় এই পরিবারের সম্পর্কগুলো ঠিক নেই। আলেয়া বেগমের সাথে বাকের চৌধুরীর দূরত্ব চোখে পড়বে সবার আগে। স্বামীকে বেশ ভয় পান এবং মেনে চলেন আলেয়া বেগম, আর এই ভয়ের কারণেই তাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়েছে। আশরাফের সাথেও স্নেহার সম্পর্ক ভালো নয়, সেটাও বেশ ভালো বোঝা যাচ্ছে। আশরাফকে দেখে বেশ ভালো রুচিসম্মত মানুষই মনে হয়। স্নেহার মতো এত অহংকারী মেয়ের সাথে তার বনিবনা না হওয়াটাই স্বাভাবিক। খাওয়ার টেবিলেও স্নেহা একটা প্রসঙ্গ টেনে আনে, যার কারণে ঝগড়া শুরু হয়। স্নেহা বলে, এই বছরই শীতে তো আমরা ঘুরতে যাচ্ছি, তাই না আশরাফ? আশরাফ বেশ রাগী গলায় বলে, না আমার সময় নেই, হসপিটালে ইদানিং রোগের চাপ অনেক বেড়ে গেছে, এই সময় ছুটি নেওয়া সম্ভব নয়। তোমার আর কখন সময় থাকে? যখনই কিছু বলি তোমার শুধু অজুহাত আর অজুহাত। এই দেশে মনে হয় তুমি একাই ডাক্তার। আশরাফ উত্তরে আর কিছু বলে না, কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে রেখেছে। সবার খাওয়া শেষ হয়ে গেলে মুক্তি ও আলেয়া বেগম খেতে বসে যায়। আলেয়া বেগম প্রসন্ন হয়ে বলেন, আজ অনেকদিন পর কারোর সাথে বসে খাবার খাচ্ছি। এমনিতে তো একা একা বসে খেতে হয়। হঠাৎ করে বিপ্লব সেখানে এসে বলে, মুক্তি আপনি একটু আসুন তো, আপনার সাথে অনেক জরুরি একটা কথা আছে। মুক্তি খাওয়া ছেড়েই উঠে যায়। বিপ্লব মুক্তিকে রুমে নিয়ে এসে বলে, আপনার সাথে আমার একটা কন্ট্রাক্ট করার ছিল। মুক্তি বলে, কি কন্ট্রাক্ট? আজ থেকে এই রুমের অর্ধেক আপনার, অর্ধেক আমার। আমি বিছানায় শোবো আর আপনি কাউচে। মুক্তি মাথা নাড়ায়, তারপর রুম থেকে যেতে যেতে বলে, একসময় নিজের পুরোটা আমাকে দিতে চাইবেন, কিন্তু সেদিন আর আমাকে পাবেন না, কারণ তখন আমি আর থাকবো না। খাওয়া দাওয়া শেষ করে মুক্তি একটু ছাদে এসে দাঁড়ায়। শীতকালে দুপুরের এই রোদে বেশ শান্তি লাগে, যাকে বলা যায় মিষ্টি রোদ। তন্মধ্যে মুক্তির ফোন বেজে ওঠে। ফোনটা বের করে ফুপুমণি নামটা দেখেই মুক্তির মুখে হাসি ফুটে ওঠে। ফোন রিসিভ করে সালাম বিনিময় করে নেয়। ভালো মন্দর খোঁজখবর নেওয়া শেষ হলে মুক্তির ফুপু তাকে বলে, তুই যেই কাজে ওখানে গিয়েছিস সেই কাজটা কি হয়েছে? না এখনো শুরু করিনি, আমাকে আগে অনেক কিছু শিওর হতে হবে, তারপর যা করার করব। যাই করিস ভেবেচিন্তে করিস, কোনো ভুল যেন না হয়। আচ্ছা, এনাল ভাইয়ার খবর কি? এনালের কথা আর কি বলবো, তুই তো জানিস এখনো ছেলেটা রেগে আছে। করুক রাগ, সবসময় এত হাসি খুশি থাকলে হয় না, মাঝে মাঝে একটু রাগ করেও থাকতে হয়। তুমি এখনই এনাল ভাইয়াকে কিছু বলিও না। ও যা ছেলে, সবকিছু জানতে পারলে এখানে এসে পুরো খেলাটা না ঘুরিয়ে দেয়। তা না হয় বলবো না, কিন্তু তুইও নিজের খেয়াল রাখিস, সাবধানে সবকিছু করিস। আমি সব কাজ একদম ঠিক করে করব। রাখছি এখন। ফোনটা কেটে দিতে মুক্তি দেখে বিপ্লব তার সামনে দাঁড়িয়ে আছে। বিপ্লবকে দেখে বোকার মতো হাসে মুক্তি। বিপ্লব প্রশ্ন করে, আপনার আসল উদ্দেশ্যটা কি বলুন তো আমায়? মুক্তি সহজ সরলভাবে উত্তর দেয়, আপনার মন জয় করা। বিপ্লব ভ্রূ কুঁচকে তাকায়। মুক্তি এবার তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আমার উদ্দেশ্য খুব একটা ভালো না, কিন্তু আপনার কোনো ক্ষতি আমি করব না। আপনার কিছু করার আগে যে আমায় নিজেকে শেষ করে দিতে হবে। মুক্তি হাতে একটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে বিপ্লবদের বাগানে, বিভিন্ন রকম ফুলের ছবি তুলেছে। ছোটবেলা থেকেই বেশ প্রকৃতিপ্রেমী সে। ইচ্ছা ছিল বড় হয়ে পুরো পৃথিবী ভ্রমণ করে দেখবে আর সবকিছু ক্যামেরাবন্দি করবে। ভাগ্যের খেলায় এখন সে এই চৌধুরী বাড়ির বউ, চার দেওয়ালে বন্দি থাকতে হচ্ছে সবসময়। হঠাৎ করে মুক্তি খেয়াল করে কেউ দূরে দাঁড়িয়ে গভীরভাবে তাকায় পর্যবেক্ষণ করছে। মুক্তি বুঝতে পারে সে কে। মুচকি হেসে বলে, আমার উপর নজরদারি করে কোনো লাভ নেই। আমার ডান হাতের খবর আমার বাম হাত জানে না, সেখানে অন্য কেউ আমার ব্যাপারে কিভাবে জানবে? মুক্তির ছবি তুলতেই ব্যস্ত ছিল। কারো পায়ের শব্দে পেছন ফিরে তাকাতে আলেয়া বেগমকে দেখে মুক্তি। আলেয়া বেগম মুক্তিকে এভাবে ক্যামেরা দিয়ে ছবি তুলতে দেখে বেশ খানিকটা অবাক হয়েছেন। মুক্তি বলে, আমার আসলে ছবি তুলতে খুব ভালো লাগে। আলেয়া বেগম কিছু না বলে চলে যান। মুক্তির কেমন যেন লাগছে ব্যাপারটা।
আলেয়া বেগম এভাবে কেন চলে গেল হিসাবটা ঠিক মিলাতে পারছে না। আজকাল সবকিছুই মুক্তির কেমন জানি অদ্ভুত লাগে। মুক্তি নিজের ক্যামেরায় একটি ছবি দেখে বলে, তোমার জন্যই এত কিছু করছি আমি। তুমি তো আমাকে ছেড়ে চলে গেছো, তোমার অসমাপ্ত কাজ তো আমাকেই সমাপ্ত করতে হবে। তুমি তো বলেছিলে আমায় যখন আমি থাকবো না তখন কিন্তু তোকে এসব করতে হবে। আমি তো তাই করছি, নিজের জীবনে ঝুঁকি নিয়ে হলেও আমি করব। বিপ্লব রোজ সকালের মতো জগিং করতে বের হয়েছে। আজ সকালে উঠে মুক্তিকে দেখেনি। ব্যাপারটাকে একদম গুরুত্ব দেয়নি সে। এমনিতেও মেয়েটাকে সহ্য হয় না। কেন যে 1 মাসের জন্য চুক্তি করলো। মেয়েটা মাঝে মাঝে এমন সব কথা বলে যেন ওকে ছাড়া বিপ্লবের চলবেই না। সে যেন বিপ্লবের খুব কাছের কেউ। বিপ্লব নিজের গলার চেন থেকে একটা ছবি বের করে, একটা বাচ্চা মেয়ের ছবি। ছবিটা দেখে দীর্ঘশ্বাস ফেলে বিপ্লব। ভেতর থেকে অজান্তেই হাহাকার বেরিয়ে আসে। বিপ্লব আহত কণ্ঠে বলে, আমি কিন্তু এখনো তোমার অপেক্ষায় আছি বন্ধু। তুমি বলেছিলে তুমি আমার কাছে একদিন ঠিকই ফিরবে। আমি সেই দিনের অপেক্ষায় আছি। তুমি ছাড়া আর কাউকে নিজের মনে ঠাঁই দেব না আমি। আর ওই মেয়ে ভাবছে ওকে 1 মাসে ভালোবেসে ফেলবো। 1 মাস তো দূরের কথা, সারা জীবন এখানে পড়ে থাকলেও ওর জন্য আমার মনে কোনো অনুভূতি তৈরি হবে না, কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি। মুক্তি স্নেহার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় তার কিছু কথা শুনতে পায়। স্নেহা কাউকে যেন বলছে, আজকে রাতেই যা করার করবে, সবকিছু যেন ঠিকঠাক হয়, কোনো ভুল কিন্তু আমি পছন্দ করি না। বিপরীত দিক থেকে উত্তর আসে, আমি সব কাজ একদম ঠিকভাবেই করব। কাকপক্ষিতেও টের পাওয়ার আগেই খেল খতম করে দেবো একদম। গুড, আমি তাহলে এখন রাখছি। স্নেহা ফোন রেখে দিয়ে রহস্যজনক হাসে। মুক্তি স্নেহার সেই হাসি ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, এই হাসি যে আমার খুব চেনা। তাহলে স্নেহা ভাবি কি সে, যার খোঁজ আমি এতদিন ধরে করছিলাম? মুক্তি দরজার কাছে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ আশরাফ চলে আসে। মুক্তিকে নিজের রুমের বাইরে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুমি এখানে কি করছো? মুক্তি ভূত দেখার মতো চমকে যায়। আশরাফ যে এই সময় চলে আসবে সেটা তার একদম ধারণাতে ছিল না। মুক্তি বলে, এদিক দিয়ে যাচ্ছিলাম, আসলে কিছু কাজ ছিল। মুক্তি আর সেখানে না দাঁড়িয়ে দ্রুত চলে যায়। আশরাফ ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে রুমে প্রবেশ করে। আশরাফকে দেখে স্নেহা কিছু একটা লুকিয়ে রাখে। আশরাফ স্নেহাকে প্রশ্ন করে, কি লুকাচ্ছ আমার থেকে? কেন? আমি কেন লুকাতে যাব? তুমি নিজের কাজ করো। এমনিতে তো এই রুমে আসো না, হসপিটালে সারাদিন কাটিয়ে দাও, তাহলে আজ কোন দুঃখে এলে? স্নেহার এমন কথায় আশরাফ রাগান্বিত হয়। অনেক কষ্টে নিজের রাগটাকে দমিয়ে বলে, আমার রুমে আমি কখন আসবো যাব সেটার পারমিশন তোমার থেকে নিতে হবে না। তুমি আমার জীবনে এসে আমার জীবনটাকে একদম নষ্ট করে দিয়েছ। নিজের রুমে আসতেও ভয় লাগে। তুমি যা ডেঞ্জারাস, কোথায় কি লুকিয়ে রাখো? স্নেহা প্রত্যুত্তরে বলে, ডেঞ্জারাসের জন্যই আজ অবধি টিকে আছি, না হলে কি হতো? কিছু হতো না, আমি আসছি। স্নেহা বাইরে চলে যায়। আশরাফ স্নেহার কথাগুলো মনোযোগ দিয়ে ভাবতে লাগে। আসলে মেয়েটাকে ভালোভাবে বোঝা যায় না, কখনো খুব রহস্যময় ব্যবহার করে। বিয়ের পর থেকে আশরাফ এসব দেখে আসছে। স্নেহার অতীত সম্পর্কে যদিও বা তার কোনো ধারণা নেই, তবুও সে এতটুকু আন্দাজ করতে পারে স্নেহার সাথে এমন কিছু হয়েছিল যার কারণে সে এমন অদ্ভুত ব্যবহার করে। সে আসলে যেমনটা দেখায় তেমনটা নয়, কিন্তু স্নেহা ভালো নাকি খারাপ সেটা বোঝা আশরাফের দ্বারা কোনোভাবেই সম্ভব নয়, তাই সে বোঝার চেষ্টাও করে না। বিপ্লব অফিসের কাজ শেষে রাতে বাড়িতে ফিরে দেখতে পায় মুক্তি তার জন্য অনেক সুন্দর করে খাবার সাজিয়ে রেখেছে। বিপ্লবের কাছে সবকিছু আদিক্ষেতা মনে হয়, তাই সে মুক্তির উদ্দেশ্যে বলে, এসব করে আমার মন জয় করতে পারবে না, এরকম ট্রিক্স আমার উপর কাজ করবে না। মুক্তি বিনিময়ে হেসে বলে, এটা কোনো ট্রিক্স নয়, এটাকে কেয়ার বলে। এসব করে কি প্রমাণ করতে চাইছেন? আপনি খুব কেয়ারিং ওয়াইফ। প্রমাণ করার কি আছে? আমি তো কেয়ারিং। আপনি আমায় ভালো নাই বাসতে পারেন, কিন্তু এই সত্যটা তো অস্বীকার করতে পারবেন না। বিপ্লব কিছু বলে না, কারণ সত্যি মুক্তি খুব কেয়ারিং। এই মেয়েকে দেখে মনেই হয় না সে লন্ডনে বড় হয়েছে। বিপ্লব খাবার খেতে বসে যায়। মুক্তি একটু বাইরে আসে। এনাল ফোন করেছে। ফোনটা রিসিভ করে। এনাল বেশ রাগী গলায় বলে, তুই এভাবে কি করে বিয়েটা করলি? তুই এভাবে ঠকাতে পারলি? ভালোবাসার কোনো মূল্য নেই তোর কাছে? আজ ভালোবাসার থেকে তোর উদ্দেশ্যটাই বড় হয়ে গেল। মুক্তি বলে, শান্ত হও ভাইয়া, আমার কাছে ভালোবাসার মূল্য আছে, কিন্তু সবার আগে আমার উদ্দেশ্য। তুমি তো জানো যে কত বড় একটা নোংরার শিকার হতে হয়েছিল আমায়, এখনো হতে যাচ্ছে। আমি চাই এই নোংরা খেলাটা বন্ধ করতে। রাজনীতির এই নোংরা খেলায় কত মানুষের জীবন গেল, তার মধ্যে আমার বাবাও অন্যতম। আমার মনে হয় না তার মৃত্যুটা স্বাভাবিক। এনাল অধৈর্য হয়ে প্রশ্ন করে, ডাক্তারি রিপোর্ট তো তাই বলছে, তাহলে তোর কিসের সন্দেহ? আর কার উপর সন্দেহ? আমার সন্দেহ মিসেস জামিলার উপর। আমার সৎমা মিসেস জামিলা মহিলাটাকে বরাবরই আমার সন্দেহজনক মনে হয়। এনাল বলে, আমি খোঁজ নিয়ে তোকে বলছি, এরপর থেকে আমাকে না জানিয়ে কিছু করবি না। মনে রাখবি তোর প্রত্যেকটা নিঃশ্বাসের খবর আমাকে দিতে হবে। মুক্তি মুচকি এসে ফোনটা কেটে দেয়। তারপর বলে, সেটা সম্ভব নয়, কারণ তোমাদের থেকে অনেক কিছু আমি লুকিয়েছি। তোমরা আমার ব্যাপারে বা এই রহস্যের ব্যাপারে যা জানো সেটা তো সব নয়।
আমার রহস্যের শিকড় যে অনেক গভীরে লুকিয়ে আছে, সেই শিকড় পর্যন্ত তোমরা কেউ পৌঁছাতে পারবে না, আর আমি চাই না তোমরা পৌঁছাতে পারো। দূর থেকে দাঁড়িয়ে কেউ একজন মুক্তির উপর নজর রাখছিল। সে বলছিল, তোমার ব্যাপারে সবকিছু আমি জানি। আমি তোমার শুভাকাঙ্ক্ষী নাকি শত্রু সেটা বলতে পারবো না, তবে এটা আমি জানি যে আমাদের উদ্দেশ্যটা অনেকটা একই, তবে পথ আলাদা। তুমি যা করো গোপনে করো, আর আমি সরাসরি করি। কিন্তু তুমি হয়তো জানো না আমি তোমার সব গোপন ব্যাপারে জানি। আগন্তুক কথাটা বলে রহস্যজনক হেসে চলে যায়। মুক্তি রাতে একা একা গোপনে কোথাও বেরিয়ে যায়। কেউ একজন তার পেছনে। কিছু দূর যাওয়ার পর মুক্তি পেছনে তাকায়, মুচকি হেসে বলে, আপনার অপেক্ষাতেই ছিলাম মিসেস আলেয়া চৌধুরী। আলেয়া চৌধুরী বাঁকা হেসে বলে, আমি আগে থেকে জানতাম তুমি সেই। তুমি তাহলে ফিরে এসেছো? হ্যাঁ, আমি এসেছি। আমাকে তো ফিরে আসতেই হবে প্রতিশোধ নিতে। আমিও তোমার মতোই প্রতিশোধ নিতে চাই। তবে মুক্তি বলে, হ্যাঁ আমি জানি আপনি সবার উপর প্রতিশোধ নিলেও নিজের স্বামীর উপর প্রতিশোধ নিতে পারবেন না। এখানেই আপনার সাথে আমার পার্থক্য। আলেয়া বেগম ভ্রু কুঁচকে বলেন, আমি অন্য সবার উপর প্রতিশোধ নিতে তোমাকে সাহায্য করব, কিন্তু নিজের স্বামীর ওপর আঁচ লাগতে দেব না। এজন্য আমি বলি, আমি তোমার বন্ধু আবার শত্রু। আপনি এতদিন ধরে আমার উপর নজর রাখছিলেন, তাই না? হ্যাঁ, আমি নজর রাখছিলাম। দেশে আসার পর তোমার সব ক্রিয়াকলাপ আমি দেখেছি। মুক্তি আর কিছু বলে না। আলেয়া বেগম মুক্তিকে চুপ থাকতে দেখে বলে, তুমি আসলেই অনেক চালাক। আমি ভেবেছিলাম তুমি বুঝতে পারবে না, কিন্তু বুঝা হয়ে গেল। মুক্তি তার সৎমা মিসেস জামিলার সামনে বসে আছে। অনেকক্ষণ থেকে তাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু জামিলা কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। শুধু একটাই কথা বলে যাচ্ছে, আমি কিছু জানি না। তুমি আমাকে বেকার এখানে তুলে এনেছ, আমাকে যেতে দাও। মুক্তি অনেকক্ষণ ধরে এসব সহ্য করতে গিয়ে বিরক্ত হয়ে যাচ্ছিল। এবার জামিলাকে সরাসরি বলে, আমি জানি আমার বাবা, তথাকথিত বাবাকে আপনি খুন করেছেন। আমার সেই নিয়ে কোনো সমস্যা নেই। আপনি না মানলে আমি তাকে শেষ করে দিতাম। জামিলা অবাক হয়ে মুক্তির দিকে তাকায়। মুক্তি জামিলাকে অভয় দিয়ে বলে, আমি আপনার শত্রু নেই। আপনি সবসময় আমার সম্পর্কে ভুল ধারণা নিয়েছিলেন। আমি জানি আমাকে ঘৃণা করার আপনার একমাত্র কারণ হলো আমি মিরাজ হোসেনের মেয়ে, আর এটাই আপনার সবথেকে বড় ভুল। আমি মিরাজ হোসেনের মেয়ে নই, বরং সে আমাকে মিথ্যা পরিচয় বড় করেছে। আমার মায়ের খুনি সে। জামিলা কিছুই বুঝতে পারে না কি বলছে এই মেয়েটা। জামিলা এবার নিজের ঘটনাগুলো মুক্তিকে বলতে থাকে। আমি শহরের এক সাধারণ পরিবারের মেয়ে ছিলাম। মিরাজ হোসেন নামক শয়তান কিটটা আমার অনেক ক্ষতি করেছে। কলেজ থেকে তুলে এনে আমায় পরে ধরা পড়ে যাওয়ায় নিজের মানসম্মান রক্ষায় আমাকে বিয়ে করেছিল। আমি বিয়েটা কখনো করতে চাইনি, পরিবারের চাপে বিয়েটা করেছিলাম। যখন জানতে পারি মিরাজ হোসেনের একটা মেয়ে আছে, তখন তোমার উপর আমার অনেক রাগ হয়। নিজের প্রতি হওয়া অন্যায় তোমার উপর দিয়ে মেটাতে চাই। তাই তোমার বাবা তোমাকে বিদেশে তোমার ফুপুর কাছে পাঠিয়ে দিয়েছিল। আমি অনেক আগেই চেয়েছিলাম মিরাজকে শেষ করে দিতে, কিন্তু পারিনি। তখন আমি অসহায় ছিলাম, কিন্তু একজনের সহায়তায় আমি কিছুদিন আগে নিজের জমার রাগ তুলে নিই। কার সাহায্যে? জামিলা বলে দেয় যে কে তাকে সাহায্য করেছিল। নামটা শুনে মুক্তি বেশ অবাকই হয়। ভাবে, এই লোকটা কেন সাহায্য করলো? হিসাব তো কোনোভাবেই মিলছে না। আমি বুঝতে পারছি না কিছুই। মুক্তি আর সেখানে না দাঁড়িয়ে বেরিয়ে আসে। আলেয়া চৌধুরী বাইরে দাঁড়িয়েছিল। মুক্তিকে আসতে দেখে জিজ্ঞাসা করে, কিছু জানতে পারলে তুমি? অনেক কিছু জানতে পারলাম। আচ্ছা, সেসব বাদ দিন। আগে আমাকে আপনি বলুন, আপনি আপনার কথা রাখবেন তো? আপনি বলেছিলেন নিজের স্বামী বাদে বাকি সবার ওপর প্রতিশোধ নিতে আমাকে সাহায্য করতে হবে। সেটা করবেন তো? হ্যাঁ, করব। আমার টার্গেটটা ছিল 4 জন। তাদের মধ্যে একজন ইতিমধ্যেই নিজের স্ত্রীর হাতে খুন হয়েছে। আপনার স্বামী বাদে বাকি যে 2 জন আছে তাদের ওপর প্রতিশোধ নিতে হলে তাহলে আমার পাশে থাকুন। মুক্তি আজ বাড়ির সবার জন্য একা হাতে সবকিছু রান্না করেছে। বাকের চৌধুরীর দলের কিছু নেতাও যোগ দিয়েছেন ডিনারে। মুক্তি নিজের হাতে সবাইকে খাবার দিচ্ছে। খাবার টেবিলে বাকের চৌধুরী হঠাৎ করে এমন একটা ঘোষণা দেন যে সবাই অবাক হয়ে যায়। তিনি বলেন, এই বছর আমি আর ইলেকশনের টিকিট নেব না। আমার হয়ে এবার আমার ছেলে ইলেকশনে দাঁড়াবে। আমার ছোট ছেলে বিপ্লব চৌধুরী এবার আমার আসন থেকে লড়বে। বিপ্লব খাচ্ছিল, হঠাৎ এরকম কথা শুনে বিষম খেয়ে যায়। তার চোখে মুখে রাগ স্পষ্ট। খাবারে পানি ঢেলে দিয়ে বলে, আমি কোনোদিনও রাজনীতিতে নাম লেখাবো না। তোমরা যা করার করো। আমি কতবার বলবো এই কথা? বাকের চৌধুরী সবার সামনে অপমানিত বোধ করেন, তাই উঠে এসে সবার সামনে বিপ্লবকে ঠাস করে থাপ্পড় মারেন। বিপ্লব জীবনেও তার বাবার হাতে মার খায়নি, তাই আজ বেশ অনেকটাই অবাক হয়েছে সে। এতগুলো মানুষের সামনে এত বড় ছেলেকে থাপ্পড় মারার কারণে স্বাভাবিকভাবেই সে অপমানিত হয়। বিপ্লব সঙ্গে সঙ্গে নিজের রুমে চলে যায়। বারেক চৌধুরী তার পার্টির লোকেদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। মুক্তিও বিপ্লবের পেছনে পেছনে যায়। বিপ্লব রুমে এসেই জিনিসপত্র ছুড়াছুড়ি করতে থাকে। রাগে অপমানে তার পুরো শরীর জ্বলে যাচ্ছে। মুক্তি তার কাছে এসে বলে, আপনি রাগ করবেন না। আমার মনে হয় আপনার নিজের বাবার কথা মেনে নেওয়া উচিত। বিপ্লবের মেজাজ এমনিতেই গরম ছিল, তার ওপর মুক্তির মুখে এমন কথা শুনে সব রাগ স্বাভাবিকভাবে মুক্তির উপরে পতিত হয়।
বিপ্লব মুক্তির দিকে ফুল ছুঁড়ে ছুঁড়ে মেরে বলে, আমি কি করব না করব সেটা আপনি বলে দেবেন? কে দিয়েছে আপনাকে সে অধিকার? আপনি এতটা নির্লজ্জ মেয়ে। আপনাকে আমি পছন্দ করি না জেনেও আমার পেছনে করেন। 1 মাসের মধ্যে নাকি আমায় নিজেকে ভালোবাসতে বাধ্য করবেন। নিজেকে কি মনে করেন আপনি? চলে যান আমার সামনে থেকে। মুক্তির খুব খারাপ লাগে কথাগুলো শুনে। ভালোবাসার মানুষ যখন এরকম কটু কথা বলে তখন কারই বা ভালো লাগে? মুক্তি চেয়েছিল বিপ্লব রাজনীতিতে আসুক, কারণ সে জানে বিপ্লব অনেক ভালো একজন মানুষ। সে রাজনীতিতে এলে সাধারণ মানুষের ভালোর জন্য কাজ করবে, কিন্তু বিপ্লব তো কিছু বুঝতেই চাইছে না। তাই মুক্তি আর কথা না বাড়িয়ে চলে আসে। বাইরে এসে নিঃশব্দে নিজের চোখের 2 ফোঁটা অশ্রু বিসর্জন করে বলে, বিপ্লব এমন করবে আমি জানতাম, তবুও কেন জানি ওর এরকম ব্যবহার আমার সহ্য হচ্ছে না। ভালোবাসি তোমাকে আমি বিপ্লব, আমার ভালোবাসা তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন ঠিকই বুঝবে। দেখো, বেশি দেরি না হয়ে যায়। নতুন দিনের আভাস দিয়ে সূর্যের আগমন। মুক্তি ভোরে উঠে নামাজ আদায় করে বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে। আলেয়া বেগমের সাথে কাজের ফাঁকে কিছু পরিকল্পনাও করে নেয়। আজ রাতে একটি বড় কাজ করতে হবে তাদের। মুক্তি কাজ করে এসে বিপ্লবের রুমে ঢুকে দেখে তার সব জামাকাপড় অগোছালো করে রেখেছে। মুক্তি সেই সব জামাকাপড় গোছাতে গোছাতে একটি শার্টের পকেটে বিপ্লবের লকেটটা পায়। কৌতূহলবশত লকেটটা খুলে দেয়। লকেটটা খুলতেই একটা বাচ্চা মেয়ের ছবি দেখতে পায়। ছবিটা ভালো করে দেখে মুক্তি বুঝতে পারে এটা কার ছবি। বিদ্রুপের হাসি হেসে বলে, আমার ছবি আজও লকেটে রেখে দিয়েছে, কিন্তু আমায় চিনতেই পারলে না এখনো। হঠাৎ করে বিপ্লব রুমে আসে। রুমে এসে মুক্তির হাতে লকেটটা দেখে তার প্রচুর রাগ হয়। এমনিতেই গতকাল রাতের জন্য রেগেছিল সে, তার উপর আজকে মুক্তির হাতে লকেট তার রাগ বাড়িয়ে দেয়। সে নিজের জ্ঞান হারিয়ে সোজা এসে মুক্তিকে থাপ্পড় মারে। মুক্তি তাল সামলাতে না পেরে পড়ে যায়। বিপ্লব লকেটটা ছিনিয়ে নিয়ে বলে, আমার অনুমতি ছাড়া আমার জিনিসে হাত দিয়েছেন কোন সাহসে? ফার্দার আর এমন ভুল করবেন না, না হলে টানতে টানতে আপনাকে বাড়ি থেকে বের করে দিব। কথাটা বলেই বিপ্লব চলে যাচ্ছিল। তখনই মুক্তি একটি গানের কিছু কলি বলে, বুঝবি তুই খুঁজবি তুই। মুক্তি রহস্যজনক হাসছে। আজ সে নিজের একটা উদ্দেশ্য পূরণের পথে। তার প্রতিশোধের তালিকায় যারা ছিল তাদের একজনকে আজ শাস্তি দিতে চলেছে সে। তার আজকের শিকার বাকের চৌধুরীর ডানহাত খ্যাত আব্দুল্লাহ হক। সে বাকের চৌধুরীর অত্যন্ত বিশ্বস্ত একজন সঙ্গী। মুক্তির আজও মনে পড়ে যায় এই লোকটা কি করেছিল তার সাথে। তাই মুক্তি আজ সেসব কিছুর প্রতিশোধ নেবে। আলেয়া চৌধুরীর সাথে মিলে খুব সুন্দর একটা পরিকল্পনাও করে নিয়েছে। এখন শুধু রাত 12টা বাজার অপেক্ষা। ব্যাস, তাহলেই মুক্তি শেষ করে দেবে আব্দুল্লাহ হককে। বিপ্লবের তখনকার ব্যবহারের জন্য মুক্তির মন বেশি ভালো নেই। তবে সে জানে বিপ্লব না জেনে এসব করেছে। যদি কখনো বিপ্লব জানতে পারে মুক্তি আসলে কে, তাহলে কখনো এমন করতো না। তবে মুক্তি চায় না বিপ্লব এখনই তার সম্পর্কে জানুক। যদি জানে তাহলে তার উদ্দেশ্য পূরণের পথে বাধা সৃষ্টি হতে পারে। তাই মুক্তি আপাতত বিপ্লবকে কিছু জানতে দিতে চাইছে না। আলেয়া বেগম বাগানের ফুলগুলোতে পানি দিচ্ছে। এমনিতে এসব কাজ মালি করে থাকে, কিন্তু আজ তার খুব ইচ্ছা করছে কাজগুলো করার। এক পর্যায়ে আব্দুল্লাহ হক চলে আসেন সেখানে। আব্দুল্লাহ হককে দেখে আলেয়া বেগম বুকে চিনচিন ব্যথা অনুভব করেন। আজ রাতে এই লোকটাকে শাস্তি দিতে হবে, এটা কখনো ভাবেনি আলেয়া। একসময় যাকে নিজের থেকে বেশি ভালোবাসত, আজ কিনা তারই মৃত্যুর বন্দোবস্ত করতে যাচ্ছে। আব্দুল্লাহ আলেয়ার সামনে এসে মাথা নিচু করে নেয়। আলেয়া আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলে, এতটা ঠকবাজ না হলেও পারতে। আব্দুল্লাহ মাথা নিচু করে বলে, আর যাকেই ঠকাই না কেন, আপনাকে ঠকানোর কথা কখনো ভাবিনি, আপনি তো জানেন সেটা। আলেয়া কোনো উত্তর দেয় না। তার সামনে ভেসে আসে অতীতের কিছু স্মৃতি। যেই ভয়ঙ্কর অতীত আজ এরকম একটা নোংরা খেলা সৃষ্টি করেছে। অতীত রাজনীতির মঞ্চে মুশফিক রহিম এক চিরচেনা নাম। অনেক জনপ্রিয় এক জনদরদী নেতা তিনি। রাজনীতির মঞ্চে তাই তার একক আধিপত্য। মুশফিক হকের একমাত্র মেয়ে মতিয়া। দেখতে যেমন সুন্দরী তেমনই সুন্দর তার ব্যবহার। মনে কোনো রকম অহংকারের লেশমাত্র নেই। গরিব ধনী সবাইকে এক করে নেয়। বাবা ব্যস্ত রাজনীতিতে, তাই মতিয়াকে দেওয়ার মতো সময় তার নেই। এ নিয়ে মতিয়ার কোনো অভিযোগও নেই। সে জানে তার বাবা একজন ভালো মানুষ, যা করে মানুষের ভালোর জন্যই করে। মতিয়া অবশ্য একা নেই, তার সাথে রয়েছে তার ফুফাতো বোন আলেয়া। মতিয়ার ফুফা ফুপি অনেক বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। তারপরেই মুশফিক রহিম আলেয়াকে নিজের বাড়িতে এনে নিজের মেয়ের মতোই দেখেন। মতিয়ার শৈশব কৈশোর কেটেছে আলেয়ার সাথে। এই বয়সেই আলেয়ার মনে বসন্ত লেগে গেছে। তাদের পাশের ভার্সিটির আব্দুল্লাহ নামের একটি ছেলেকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সে। আব্দুল্লাহ প্রথম তাকে পাত্তা না দিলেও এখন দুজনের মধ্যে প্রণয়ন চলছে। অপরদিকে মতিয়ার এসব প্রেমে কোনো আগ্রহ নেই। সে পড়াশোনা আর মানুষের সেবা নিয়েই থাকতে চায়। তবে আলেয়ার প্রেম নিয়েও তার কোনো সমস্যা নেই। আলেয়ার প্রেমের গল্প শুনতে তার বেশ ভালোই লাগে। এরকমই একদিন আলেয়া মতিয়াকে ভার্সিটিতে নিয়ে যায় জোরপূর্বক। উদ্দেশ্য বর্ষবরণ অনুষ্ঠান দেখা। মতিয়া তার বাবার থেকে অনুমতি নিয়ে বর্ষবরণ অনুষ্ঠান দেখতে যায়। সে অনুষ্ঠানে ভার্সিটির প্রায় সকল ছাত্রছাত্রী
উপস্থিত ছিল। তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন বাকের চৌধুরী, ভার্সিটির ছাত্রনীতির সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িত। একটি ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক সে। দাঁড়িয়ে অনুষ্ঠান দেখার সময় হঠাৎ করে বাকেরের চোখ আটকে যায় সুন্দরী এক রমণীর দিকে, যার সরু দুই জোড়া চোখ, গালে টোল পড়া হাসি মুগ্ধ করে থাকে। বারেক মুগ্ধ হয়ে মেয়েটিকে দেখতে থাকে। আব্দুল্লাহ বারেকের পাশে দাঁড়িয়েছিল। ছোটবেলা থেকে তারা একে অপরের বন্ধু। তাই বারেক আব্দুল্লাহকে ডেকে মেয়েটিকে দেখিয়ে দিয়ে বলে, কে ওই সুন্দরী রমণী? আব্দুল্লাহ বাকের চৌধুরীর ইশারা মতো সেদিকে তাকিয়ে বলে, ওই মেয়েটার কথা বলছে ওস্তাদ, ওর নাম তো মতিয়া, মন্ত্রী মুশফিক রহিমের একমাত্র মেয়ে। তোমাকে আলেয়ার কথা বলেছিলাম না, আমার প্রেমিকা আলেয়ার ফুফাতো বোন ওই মেয়েটা। বাকের ব্যাকুল কণ্ঠে বলে, আমাকে যে করেই হোক মেয়েটার সাথে কথা বলার ব্যবস্থা করে দে। আচ্ছা ওস্তাদ, দেখছি। আব্দুল্লাহ বরাবরই বাকেরের বাধ্য, তাই তাকে কোনো প্রশ্ন না করে সামনে এগিয়ে আসে। কিন্তু তার বুঝতে আর বাকি নেই যে তার ওস্তাদ প্রেমে পড়েছে, তাও আবার তারই প্রেমিকার বোনের। ভাবা যায়। কিন্তু আব্দুল্লাহর পৌঁছানোর আগেই মতিয়া সেখান থেকে চলে যায়। আব্দুল্লাহ মতিয়াকে খুঁজে না পেয়ে আলেয়াকে জিজ্ঞাসা করে, তোমার মামাতো বোন কই? এখানেই তো ছিল, জানি না কোথায় গেল। অন্যদিকে মতিয়া একজনের দিকে মুগ্ধ দৃষ্টিতে অপলক তাকিয়েছিল। জীবনের প্রথম কারো জন্য এমন অদ্ভুত অনুভূতির জন্ম হলো তার মনে। সে যেন নিঃশক্ত হয়ে গিয়েছিল সুদর্শন যুবকের মধ্যে। মতিয়া অবাক হয়ে অবলোকন করছিল যুবকটির সৌন্দর্য। এক পর্যায়ে চোখ যায় ছেলেটির বুকে লাগানো ব্যাচের দিকে। সেখানে লেখা ছিল আব্দুল মান্নান, বর্তমান। মুক্তি ও আলেয়া অধীর আগ্রহে বসে আছে 12টা বাজার জন্য। এর মধ্যে আলেয়ার চোখ ইতিমধ্যে ভিজে গেছে। মুক্তি বুঝতে পারছে তার অবস্থাটা, তাই তার বুকে মাথাটা রেখে বলে, এখনো ভালোবাসেন তাকে? আলেয়া চোখের জল মুছে বলে, ভালোবাসা কখনো হারিয়ে যায় না। ভালোবাসা মনের মাঝে খুব সুপ্তভাবে লুকিয়ে থাকে। জানি এটা বলা অন্যায় হবে, কারণ আমার স্বামী, সন্তান সব আছে। তবুও সত্য তো সত্যই। আব্দুল্লাহকে একসময় খুব ভালোবাসতাম আমি, আর আজ সে ভালোবাসার মানুষটাকে কিনা। মুক্তি তৎক্ষণাৎ বলে, আপনি সেই আব্দুল্লাহকে ভুলে যান যে আপনাকে পাগলের মতো ভালোবাসত, যে ছিল এক সহজ সরল ব্যক্তি। বরং সেই ভয়ানক আব্দুল্লাহকে মনে করুন, তাহলেই দেখবেন আপনি সাহস পাবেন তাকে শেষ করার। আলেয়া মাথা নাড়ায়। হঠাৎ করে মুক্তির ফোন বেজে ওঠে। মুক্তি ফোনটা রিসিভ করতে বিপরীত দিক থেকে এনাল বলে ওঠে, এত বড় সত্যটা তুই কেন আমার থেকে লুকিয়েছিস? মুক্তি বুঝতে পারে না এনাল কি বলতে চাইছে, তাই সে জিজ্ঞাসা করে, কি বলছো একটু বুঝিয়ে বলবে? তুই আমার মামাতো বোন না, মিরাজ হোসেনের মেয়ে না তুই। আজ মা বাবার কথোপকথনের মাধ্যমে আমি এই সত্যটা জানতে পারলাম। তাহলে বল আমায়, কে তুই? মুক্তি বাঁকা হেসে বলে, তুমি একদম ঠিক জেনেছ, আমি তোমার মামাতো বোন নই, মিরাজ হোসেনের মেয়ে নই আমি। মিরাজ হোসেনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। অবশ্য এটা বললে ভুল হবে যে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক ছিল, তবে এটা প্রতিশোধের। সেই প্রতিশোধ অন্য কেউ নিয়ে নিয়েছে। তবে আমি নিজের হাতে তাকে শাস্তি দিতে পারলে আরও বেশি খুশি হতাম। এনাল ব্যাকুল হয়ে বলে, কিসের প্রতিশোধের কথা বলছিস তুই? আমাকে সত্য করে বল, কি তোর আসল পরিচয়? মুক্তি বলে, সময় হলে তুমি সব জানতে পারবে। আপাতত এটা জেনে রেখো, আমার উদ্দেশ্য প্রতিশোধের। আর আজ আমি এমনই একজনের ওপর প্রতিশোধ নিতে চলেছি। এমন সময় আলেয়া বলে ওঠে, 12টা বেজে গেছে মুক্তি। মুক্তি ফোনটা কেটে দিয়ে বলে, চলুন আমাদের কাজ শুরু করে দিই। মুক্তি সকালে ঘুম থেকে উঠে চলে যায় রান্নাঘরে। আলেয়া চৌধুরীর সাথে খুব জরুরি কথা আছে যে তার। রান্নাঘরে প্রবেশ করে মুক্তি দেখতে পায় আলেয়া মাথা নিচু করে কান্না করে চলেছে। মুক্তিকে দেখে গতরাতের প্রসঙ্গ তুলে বলে, গতকাল রাতের জন্য তুমি চাইলেই আমাকে দোষ দিতে পারো, আমি কিছু মনে করব না। কিন্তু একটা কথা, আমি চেষ্টা করেছিলাম, তোমাকে ধোঁকা দেওয়ার কোনো অভিপ্রায়ই আমার ছিল না, এখনও নেই। আমি তোমার পাশে আছি। মুক্তি মুচকে এসে বলে, আমি জানি আপনি আমার সাথে আছেন, আপনাকে আমি কোনো কিছুর জন্যই দোষ দেব না। মুক্তির কথায় আলেয়া চৌধুরী স্বস্তি পায়, কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। তাদের বাড়ির এক কাজের মেয়ে দৌড়ে এসে খবর দেয়, সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম, পাশের ডোবা থেকে আব্দুল্লাহ হকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্যার ওখানেই আছেন। আমার তো শুনেই পুরো শরীরটা কাঁপছে। মানুষটাকে কেউ কেন এত নিষ্ঠুরভাবে হত্যা করলো আমি বুঝতে পারছি না। আলেয়া চৌধুরী বুক কেঁপে ওঠে। যাই হোক না কেন, একসময় পাগলের মতো ভালোবাসত সে আব্দুল্লাহকে। তার মৃত্যুর সংবাদে কষ্ট পাওয়াই অবশ্য স্বাভাবিক। এর মধ্যে আলেয়ার মস্তিষ্কে কিছু চিন্তার উদয় হলে সে সন্দেহের দৃষ্টিতে মুক্তির দিকে তাকায়। ইশারা করে কাজের মেয়েটাকে চলে যেতে বলে, মেয়েটা চলে যায়। আলেয়া চৌধুরী মুক্তিকে প্রশ্ন করে, তুমি কি এসবের পেছনে রয়েছ? কাল রাতে তো আমরা আব্দুল্লাহকে অপহরণ করার পরিকল্পনা করেছিলাম। তার থেকে সব সত্য জানার কথা ছিল আমাদের। তারপর তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা ছিল। এর কিছুই হলো না।
কাল রাতে আমরা তো আব্দুল্লাহর কোনো খোঁজই পেলাম না, তাহলে এখন কিভাবে এসব হলো? মুক্তি দৃঢ়তার সাথে বলে, আমি এই ব্যাপারে কিছু জানি না। আমি আলাদা করে কোনো পরিকল্পনা করিনি। এর পেছনে অন্য কারো হাত আছে। এবার আমাদের তাকেই খুঁজে বের করতে হবে। বিপ্লব আজ অফিসে যায়নি। কোনো শারীরিক সমস্যা না, আজ সমস্যা তার মনের। কেন জানি আজ মনের ভেতর থেকে কোনো চাপা একটা কষ্ট অনুভব করছে। মন খারাপের ওসিলাতেই আজ অফিসে যায়নি সে। জানে এর কারণে বসের অনেক কথা শুনতে হবে, কিন্তু সে নিরুপায়। মনের অসুখ যে বড় অসুখ। শারীরিক অসুস্থতাকে অনেকে মনের অসুখকে তুচ্ছ মনে করে, কিন্তু সত্যিকার অর্থে মনের অসুখ শরীরের অসুখের থেকে বেশি ভয়ানক। বিপ্লব ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার কিছুতেই ঘুম আসছিল না। এমন সময় স্নেহা তার রুমে প্রবেশ করে। বিপ্লবকে শুয়ে থাকতে দেখে বলে, বেশ ভালোই তো আছো দেখছি। নতুন বউ, নতুন সংসার, সবকিছু নিয়ে বেশ আনন্দে দিন পার করছো। এটাই হয়তো তোমার আসল রূপ। সব পুরুষ মানুষই একজনকে পেলে আরেকজনকে ভুলে যায়, তাই তুমিও খুব সহজেই। বিপ্লব স্নেহাকে তার কথা সম্পূর্ণ করতে না দিয়ে বলে, আমি তাকে ভুলিনি ভাবি, এখনও আমার বক্ষ মাঝে এসে অবস্থান করে। কথাটা বলে নিজের বুকে থাকা লকেট থেকে ছবিটি বের করে স্নেহাকে দেখায় বিপ্লব। ছবিটি দেখে স্নেহা আবেগাপ্লুত হয়ে বলে, নেহা। বিপ্লব হালকা হেসে বলে, এই পৃথিবীর সবাই ওকে ভুলে গেলেও আমি কখনো নেহাকে ভুলতে পারবো না। নেহা আমার হৃদয় জুড়ে থাকবে সবসময়। অন্য কেউ আমার মন থেকে নেহার জায়গা দখল করে নিতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো এই ব্যাপারে। স্নেহা প্রসন্ন হয়ে রুম থেকে বের হয়। রুম থেকে বের হতেই তার কেমন যেন একটা মন খারাপ লাগে। নিজেকে বড্ড স্বার্থপর মনে হয় তার। নেহা তো এখন আর নেই, তাহলে বিপ্লব কেন তাকে আজীবন মনে রাখবে? এই পৃথিবীতে তো কোনো কিছু থেমে থাকে না। আমি কি স্বার্থপরতা করছি না? মুক্তির প্রতি হওয়া অন্যায়কে কি সমর্থন করছি না আমি? মুক্তি তো এখন বিপ্লবের বউ, তার পূর্ণ হক আছে বিপ্লবের ওপর। সেখানে বিপ্লব, না এটা ঠিক নয়। কিন্তু আমি যে এই বেঠিক কাজেই সায় দিচ্ছি, কি করব? আমি যে স্বার্থপর, অনেক বেশি স্বার্থপর। আব্দুল্লাহ হকের মৃত্যুতে খুব ভেঙে পড়েছেন বাকের চৌধুরী। যতই হোক তার বিশ্বস্ত বন্ধু, তার ডানহাত বলে কথা। সে ছোটবেলা থেকে তাদের এই সুন্দর বন্ধুত্ব। আব্দুল্লাহ হকের মৃত্যু তাই সত্যিকার অর্থেই তার কাছে বেদনাদায়ক। এত সবকিছুর মাঝে বাকের চৌধুরীকে সবথেকে বেশি অবাক করেছে আলেয়ার মৌনতা। বাকের চৌধুরী জানে আলেয়া ও আব্দুল্লাহর ভালোবাসার কথা। সে কলেজ লাইফ থেকেই তো আলেয়া ভালোবাসত আব্দুল্লাহকে, যে ভালোবাসা ছিল সীমাহীন। ভাগ্যের খেলায় তারা এক হতে পারেনি। ভাগ্যের খেলা যে বড় নিষ্ঠুর, যার থেকে রেহাই পায়নি বাকের চৌধুরীর মতো মানুষও। নিজের প্রাণপ্রিয় বন্ধুর ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আলেয়া নতুন সংসার করলেও আব্দুল্লাহ জীবনটা একাই কাটিয়ে দিল। বিয়ে শাদী করেনি সে। এসব থেকেই খুব ভালোভাবে বোঝা যায় আব্দুল্লাহ কত ভালোবাসত আলেয়াকে। আলেয়াও কি ভুলতে পেরেছিল আব্দুল্লাহকে? হয়তো স্বামীর সংসার এসব নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু মনের কোণে কিছুটা হলেও জায়গা জুড়ে তো আব্দুল্লাহ রয়েই গিয়েছিল। আলেয়া যখন চা নিয়ে বাকের চৌধুরীর সামনে আসে, তখন বাকের চৌধুরী আর থাকতে না পেরে সরাসরি প্রশ্ন করেই বসে, তুমি এত নিশ্চুপ কেন আজ? আব্দুল্লাহর মৃত্যুর খবর কি তুমি শোনোনি? যাকে একটা সময় ভালোবাসতে, তার মৃত্যু কি বিন্দুমাত্র কষ্ট দেয়নি তোমাকে? আলেয়া স্বাভাবিক ভঙ্গিতেই বলে, বিশ্বাসঘাতকদের জন্য নষ্ট করার মতো জল আমার চোখে নেই। বাকের চৌধুরী দমে যায় আলেয়ার কথা শুনে, কারণ তার কাছে বলার মতো আর কিছুই নেই। সে নিজেও সবটা জানে। আলেয়া বাকের চৌধুরীকে চা দিয়ে রান্নাঘরে ফিরে এলে মুক্তি বলে, চায়ে ঘুমের ওষুধ মিশিয়েছেন তো? আলেয়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আলেয়ার চোখে মুখে ভয় আর দুশ্চিন্তার স্পষ্ট ছাপ, যেটা মুক্তির চোখ এড়ায় না। মুক্তি আলেয়াকে অভয় দিয়ে বলে, চিন্তা করবেন না, আপনার স্বামীর কোনো ক্ষতি আমি করব না। তার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইব শুধু, আর বেশি কিছু নয়। মুক্তির কথায় আলেয়া স্বস্তি না পেলেও ভরসা পায়। অন্যদিকে চা খাওয়ার কিছুক্ষণ পর ঘুমের ঢলে পড়ে বাকের চৌধুরী। মুক্তি ও আলেয়া নিজেদের কাজে লেগে পড়ে। বাকের চৌধুরীর জ্ঞান ফিরলে সে নিজেকে একটি আবদ্ধ ঘরে আবিষ্কার করে। চোখ মেলেই মুক্তিকে দেখতে পায়। মুক্তি ভেবেছিল তিনি হয়তো অবাক হবেন, কিন্তু মুক্তিকে অবাক করে দিয়ে স্বাভাবিক ভঙ্গিমায় বসে থাকেন বাকের চৌধুরী। মুক্তির দিকে এক পলক তাকিয়ে বাঁকা হেসে বলে, বাকের চৌধুরীকে তুমি এখনো চিনতে পারোনি। আমি বড্ড জেদি। আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে কেউ কিছু করতে পারে না। তুমি আমাকে এখানে নিয়ে আসতে পেরেছ, তার কারণ আমি চেয়েছি এখানে আসতে। আমি না চাইলে তুমি কখনোই পারতে না। মুক্তি নিজেকে সামলে নিয়ে বলে, একটা মানুষের যে কত রূপ, কত ছলনা থাকতে পারে, সেটা আপনাকে না দেখলে বুঝতাম না। আপনি কেন জামিলাকে দিয়ে আমার তথাকথিত বাবা মিরাজ হোসেনকে মেরে ফেলার ব্যবস্থা করেছেন? আর কেনই বা নিজের প্রাণপ্রিয় বন্ধুকে নিজের হাতে? বাকের চৌধুরী ইশারা করে থামিয়ে দেয় মুক্তিকে। কিছুক্ষণ চুপ থেকে বলে, মিসেস মতিয়া মান্নানকেও আপনি শেষ করেছিলেন তাই না? বাকের চৌধুরী বলেন, যাকে ভালোবাসা যায় তাকে কখনো মেরে ফেলা যায় না। মুক্তি বাকের চৌধুরীকে বলে, আর কত নাটক করবেন আপনি? আমি জানি আপনি মতিয়া মান্নানের খুনি। আপনি ছাড়া এই কাজ কেউ করতে পারে না। আপনি আমার বাবা আব্দুল মান্নান, আব্দুল হক আর মিরাজ হোসেন মিলে আমার মাকে মেরে ফেলেছিলেন। আপনাদের শাস্তি দেওয়াই আমার মূল উদ্দেশ্য, যেটা আমি অবশ্যই পূরণ করব। বাকের মুক্তির উদ্দেশ্যে বলল,
আমি জানি তুমি মতিয়ার মেয়ে নেহা। মুক্তি অবাক হয়ে যায় কথাটা শুনে। বাকের চৌধুরী কিভাবে এই কথাটা জানলো? তার তো এটা জানার কথা না। মুক্তিকে গভীর চিন্তায় মগ্ন দেখে বাকের চৌধুরী বলে, তুমি আগে আমার কাছে অতীতের ব্যাপারে শোনো, তাহলেই সবকিছু বুঝতে পারবে। মুশফিক রহিম তার একমাত্র মেয়ের বিয়ের জন্য পাত্র দেখা শুরু করেন, কিন্তু তিনি তার মেয়ের মতামতকে গুরুত্ব দিতেন। তাই তো মতিয়াকে জিজ্ঞাসা করে, তোমার কি কাউকে পছন্দ? আমি তোমার বিয়ের কথা ভাবছি। মতিয়া তার বাবার কাছে কিছু লুকায় না। ভার্সিটির মাঠে সেই দিন যে ছেলেকে সে ভেবেছিল তার নাম বলে দেয়। মতিয়া বলে, হ্যাঁ, আব্দুল মান্নান নামের একজনকে। সে আমাদের কলেজ লাগোয়া ভার্সিটিতেই পড়ে। মুশফিক রহিম খুব খুশি হয়ে যায় মতিয়ার কথা শুনে। বলে, ওই ভার্সিটিতে যে আব্দুল মান্নান আছে সে তো আমার বন্ধু আসাদ মান্নানের ছেলে। বাহ, বেশ ভালো। আমি তাহলে বিয়ের কথাবার্তা শুরু করে দিই। তুমি এখন ভেতরে যাও। মতিয়া খুশি মনে নিজের রুমের ভেতরে যায়। পরের দিন কলেজে যাওয়ার পথে আবার নিজের পছন্দের মানুষটাকে দেখতে পায় মতিয়া। দূর থেকে বাকের চৌধুরীও তাকে দেখে। আসলে মতিয়া যাকে পছন্দ করেছিল সে বাকের চৌধুরী। বাকের চৌধুরী ও আব্দুল মান্নান একে অপরের খুব ভালো বন্ধু, যাকে বলে গলায় গলায় ভাব। সেদিন অনুষ্ঠানে একে অপরের ব্যাচ পরিবর্তন করে নিয়েছিল তারা, যার কারণে মতিয়া বাকের চৌধুরীকে দেখে ভেবেছে সে আব্দুল মান্নান। বাকের নিজের চুলের স্টাইল ঠিক করে মতিয়ার সামনে আসতে চায়, কিন্তু তার আগে মতিয়া কলেজে ঢুকে যায়। কলেজে বাইরের লোকেদের প্রবেশের অনুমতি ছিল না, তাই বাকের কিছু করতেও পারে না। অপেক্ষা করতে থাকে ছুটি হওয়ার। কিন্তু কিছু জরুরি কাজে বাকেরকে চলে যেতে হয়। টানা 1 সপ্তাহ কাজের জন্য বাইরে থাকতে হয়েছিল তাকে। এই 1 সপ্তাহে রাজনৈতিক দলের হয়ে অনেক কাজ করে সে নেতাদের নজরে আসে। বিশেষ করে মুশফিক রহিমের নজরে আসে সে। মুশফিক রহিম এর মধ্যে তার বন্ধু আসাদ মান্নানের সাথে মতিয়া আব্দুলের বিয়ের ব্যাপারে কথা বলে নিয়েছে। 1 মাসের মধ্যে বিয়ের কথা ঠিক হয়, তবে আপাতত কথাটা গোপন রাখা হয়। আসাদ মান্নান যেন হাতে চাঁদ পেয়ে যান। অবশেষে তার স্বপ্ন পূরণ হতে চলেছে। মুশফিক রহিম বর্তমানে দলের প্রধান নেতা। অনেক সম্পত্তি তার, ক্ষমতা তার মেয়েকে ছেলের বউ বানাতে পারলে সোনায় সোহাগা। বাকের কাজ ছেড়ে ফিরে এসে আবার মতিয়ার সাথে দেখা করে। এবার ফুল দিয়ে তাকে নিজের মনের কথা বলে, সাথে এও বলে, আমি আজ তোমার কাছে উত্তর চাইব না, কাল দুপুরে এই সময় আমাকে উত্তর দেবে। পরের দিন যথাসময় মতিয়া এসে জানায় সেও বাকেরকে ভালোবাসে। বাকের খুশিতে আত্মহারা হয়ে যায়। মতিয়া লজ্জায় লাল হয়ে যায়। তখন অবধি মতিয়া জানতে পারে না বাকের আসল নাম। এরপর রোজই তাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা হতো, কিন্তু মতিয়া বাকের নাম জানতে চায় না, আর বাকেরও নিজের নাম বলে না। তাই তাদের মধ্যে সবকিছু ধোঁয়াশা থেকে যায়। এর মধ্যে একদিন মুশফিক রহিম সবার সামনে নিজের মেয়ের সাথে আব্দুল মান্নানের বিয়ের ঘোষণা দেন। খবরটা রাজনৈতিক মঞ্চে বেশ সাড়া ফেলে। পেপার পত্রিকার হেডলাইনের প্রধান খবরে পরিণত হয়। বিয়ের কথা প্রকাশ্যে আসার পর মতিয়াকে আর বাড়ি থেকে বের হতে দেওয়া হয় না। মতিয়াও খুশি ছিল, কারণ সে জানত মুশফিক রহিম তার সাথে তার ভালোবাসার মানুষটার বিয়েই ঠিক করেছে। অন্যদিকে বাকের যখন সংবাদটা পায় তখন সে কষ্টে দুঃখে পাগলপ্রায় হয়ে যায়। মতিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কারণ তার বাড়ি থেকে বের হওয়া নিষেধ। 2 দিন পরই তার বিয়ে। বাকেরের একবার মনে হলো মুশফিক রহিমের সাথে কথা বলবে, কিন্তু সেটাও সম্ভব ছিল না, কারণ মুশফিক রহিমের সাথে এত সহজে দেখা করা যায় না। তার সাথে দেখা করার জন্য অনেক আগে থেকে তার সেক্রেটারির সাথে কথা বলতে হয়। শেষে অনেক কষ্ট করে মতিয়ার বিয়ের একদিন আগে গোপনে তার রুমে যায় বাকের। রুমে গিয়ে মতিয়াকে নিয়ে পালিয়ে আসতে চায়। এই প্রথম মতিয়া তার ভুলটা আবিষ্কার করে। সে যাকে আব্দুল মান্নান ভাবত সে আসলে বাকের। মতিয়ার চোখ বেয়ে জল পড়তে থাকে। নিজের করা ভুলের জন্য আফসোস হয়, কিন্তু নিজের বাবার মান সম্মানের কথা চিন্তা করে মতিয়া বাকেরকে খালি হাতে ফিরিয়ে দেয়। বাকের এবার আব্দুল মান্নানের কাছে যায়। যেহেতু আব্দুল মান্নান তার বন্ধু, তাই তার কাছে বিশ্বাস করে সব কথা বলে। আব্দুল মান্নান সব শুনে বাকেরকে আশ্বাস দেয় যে সে সব ঠিক করে দেবে। আব্দুল মান্নানের সাথে দেখা করে ফেরার পথে বাকেরের একটি অ্যাক্সিডেন্ট হয়। তারপর বাকেরের আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর বাকের জানতে পারে 1 সপ্তাহ ধরে সে অসুস্থ ছিল। এর মধ্যে আব্দুল মান্নানের সাথে মতিয়ার বিয়ে হয়ে গেছে। সবটা শুনে অনেক কষ্ট হয় তার, কিন্তু বাকের নিয়তি মনে করে সবকিছু মেনে নেয়। এসব ঘটনার পর রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ে বাকের। ধীরে ধীরে রাজনীতিতে নিজের নাম বৃদ্ধি করে। মুশফিক রহিমের সবথেকে ভরসার পাত্র হয়ে ওঠেন। মুশফিক রহিম আচমকা একদিন স্ট্রোক করেন। তার কেন জানি মনে হয় তার হাতে আর বেশি সময় নেই। নিজের মেয়েকে তো বিয়ে দিয়েছেনই, তাই তার একমাত্র চিন্তা নিজের বোনের মেয়ে আলেয়াকে নিয়ে। আলেয়াকে সুপাত্রে দান করতে পারলেই তার শান্তি। তাই মুশফিক রহিম একদিন আলেয়া ও বাকেরকে একসাথে ডেকে বলে, আমি বুঝতে পারছি আমার হাতে আর বেশি সময় নেই। আমার একটা শেষ ইচ্ছা আছে। আলেয়াকে বাকেরের সাথে বিয়ে দিয়ে নিশ্চিন্তে মরতে চাই। আলেয়া ও বাকের দুজনেই হতবাক। আলেয়া কখনো নিজের মামাকে তার আর আবদুল্লার ব্যাপারে বলেনি। এবার বাকের বলতে চাইলেও তাকে বাধা দিয়ে বলে, মামার কাছে আমি ঋণী। তিনি নিজের মেয়ের মতোই আমাকে মানুষ করেছেন, তাই তার এই শেষ ইচ্ছা পূরণ করতে আমি চাই। এভাবে আরেকটি ভালোবাসা ধ্বংস হয়ে যায়। আবদুল্লাহকে কষ্ট দিয়ে তার সামনেই তার প্রাণপ্রিয় বন্ধু ও প্রেমিকার বিয়ে হয়। এর কিছুদিন পরেই মুশফিক রহিম মারা যান।
সময় বহমান, দেখতে দেখতে 12 বছর অতিবাহিত হয়। বাকের ও আলিয়ার কোলজুড়ে তখন 10 বছর বয়সী আশরাফ ও 8 বছর বয়সী বিপ্লব। অন্যদিকে আব্দুল মান্নান ও মতিয়ার 2 মেয়ে স্নেহা ও নেহা, যাদের বয়স যথাক্রমে 7 ও 5। দুই পরিবারের মধ্যে বন্ধুত্ব থাকায় তাদের বাচ্চাদেরও মধ্যেও বেশ ভাব। বিশেষ করে নেহা ও বিপ্লবের একে অপরের সাথে খুব ভাব। সবসময় তারা বর বউ খেলে। সবকিছু আপাত দৃষ্টিতে সুন্দর মনে হলেও ভেতরের রহস্যগুলো ধীরে ধীর গতির সামনে আসতে থাকে। মতিয়া আবিষ্কার করে কিছু তিক্ত সত্য। তার বাবা স্বাভাবিকভাবে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছিল। এর পেছনে কার হাত আছে এটারই অনুসন্ধানে নামে সে। এই অনুসন্ধানে যেটা বেরিয়ে আসে সেটা আরও বেশি ভয়ানক ছিল। মতিয়া জানতে পারে তার বাবার মৃত্যুর পেছনে তার স্বামী আব্দুল মান্নানের হাত রয়েছে। ক্ষমতার লোভে আব্দুল মান্নান সহ তার বন্ধু মিরাজ হোসেন এবং আবদুল্লাহ হক রয়েছে এর পেছনে। আবদুল্লাহ মূলত আলিয়াকে হারানোর ক্ষোভ থেকে কাজটা করেছিল। মতিয়া সবটা জানার পর প্রমাণ সংগ্রহে নেমে পড়ে। একসময় সব প্রমাণও সংগ্রহ করে ফেলে, কিন্তু আব্দুল মান্নান জেনে যায় সবকিছু। তিনি মতিয়াকে মেরে ফেলার জন্য তার পেছনে লোক লাগায়। স্নেহা স্কুলে ছিল, তাই মতিয়া তার ছোট মেয়ে নেহাকে নিয়ে পালিয়ে আসে বাড়ি থেকে। এই পরিস্থিতিতে ভরসা করার মতো একজনকেই পায় মতিয়া, আর সে হলো বাকের চৌধুরী। তাই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তার ফোনে কল করে। অন্যদিকে বাকেরের মন মেজাজও ভালো নেই। আজ সে অনেক বড় একটা সত্য জানতে পেরেছে যে 12 বছর আগে আব্দুল মান্নান ও মতিয়ার বিয়ের আগে তাদের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পেছনে আব্দুল মান্নানের বাবা আসাদ মান্নানের হাত ছিল। কয়েক বছর আগে লোকটা মারা গেছে, তাই আজ কিছু করতে পারছে না, না হলে ঠিকই তার মুখোমুখি হয়ে প্রশ্ন করত। অন্যদিকে আব্দুল মান্নান তার বন্ধু মিরাজ হোসেনকে বলে, মতিয়াকে মেরে ফেলবি, কিন্তু আমার মেয়ে নেহার যেন কোনো ক্ষতি না হয়। মিরাজ তাই করে। মতিয়া সবেমাত্র বাকেরকে ফোন করে। বাকের ফোন রিসিভ করতে বলে, তোমাকে অনেক বড় একটা সত্য। কথা সম্পূর্ণ হওয়ার আগেই মিরাজ এসে ফোনটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। নেহাকে টেনে হিচড়ে বের করে নিয়ে তারপর মতিয়াকে গাড়িতে লক করে দেয়। কিছুক্ষণ পর একটি ট্রাক এসে গাড়িটিকে ধাক্কা দেয়। নেহা চিৎকার করে বলছিল, আমি সবকিছু জানি। আব্বু, মিরাজ আঙ্কেল মিলে নানাকে মেরে ফেলেছে। আম্মু আমায় বলেছে, এখন আম্মুকে মারা হলো। মিরাজ নেহার মুখ চেপে ধরে আব্দুল মান্নানকে সব জানায়। আব্দুল মান্নান বলে, আমার মেয়ের কোনো ক্ষতি করবে না, প্রয়োজনে ওকে দূরে পাঠিয়ে দাও, আটকে রাখো, তাও ওর যেন কোনো ক্ষতি না হয়। মিরাজ হোসেন তাই করে। প্রথমে নেহাকে আটকে, পরে সুযোগ বুঝে নিজের বোনের কাছে লন্ডনে পাঠিয়ে দেয়। এসব কিছুর বিনিময়ে আব্দুল মান্নানকে ভয় দেখিয়ে একসময় প্রাইম মিনিস্টার হয়ে যায়। মুক্তি বাকের চৌধুরীর মুখের সবগুলো কথা শুনে অবাক হয়ে যায়। তার মানে তার ধারণা ভুল ছিল। মুক্তি এতদিন ভাবত বাকের চৌধুরী আব্দুল মান্নান, আবদুল্লাহ হক ও মিরাজ হোসেন মিলে তার মাকে খুন করেছে। আজ মুক্তি বুঝতে পারছে তার ধারণা কতটা ভুল ছিল। মুক্তি বাকের চৌধুরীর সামনে এসে বলে, আজ আমি অনেক অজানা সত্য জানতে পারলাম। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমার মাকে এভাবে মেরে ফেলা হয়েছিল। শুধু তাই নয়, আমার নানাকেও। প্রতিশোধ প্রায় সম্পূর্ণ। এখন শুধু আব্দুল মান্নানকে তার পাপের শাস্তি পেতে হবে। বাকের চৌধুরী মুক্তিকে বলে, ভালো করে ভেবে দেখো, উনি কিন্তু তোমার বাবা। তুমি কি ওনার ওপর প্রতিশোধ নিতে পারবে? আমার কাছে ওনার একটাই পরিচয়, উনি আমার মায়ের খুনি। আমি ওনাকে ওনার পাপের শাস্তি অবশ্যই দেব। বাকের চৌধুরী বলে, তার আর দরকার নেই, আমি অলরেডি সব ব্যবস্থা করে রেখেছি। আব্দুল মান্নানের গাড়িতে টাইম বোম সেট করেছি। এতক্ষণে ও বোধ হয় স্নেহা বাকের চৌধুরীকে ফোন করে বলে, আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল, আমার মায়ের খুনিদের শাস্তি দেওয়ার জন্য। আমি যখন প্রথম সবটা জানতে পেরেছিলাম আমারও খারাপ লেগেছিল, এখন আর খারাপ লাগছে না। আমার মা এখন খুব খুশি হয়েছে। যেখানে আছেন সেখানে থেকেই তোমার জন্য অনেক বড় একটা উপহার পাঠিয়ে দিচ্ছি আমি। কি উপহার? তোমার বোন নেহাকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। মুক্তি হলো নেহা। স্নেহা খুব খুশি হয় কথাটা শুনে। এতদিন ধরে তার বোন তার চোখের সামনে ছিল, অথচ সে চিনতেও পারেনি। বাকের বলে, আর একটু অপেক্ষা করো শুধু। বাকের ফোনটা কেটে দিয়ে মুক্তিকে বলে, যাও, তুমি তোমার জীবনটা সুন্দরভাবে উপভোগ করো। যখন আমি থাকবো না তখন কিন্তু আমার অবর্তমানে তোমাকে সবকিছু সামলাতে হবে, আমার পরিবার, আমার রাজনীতি, সব। মুক্তি বলে, আমাকে ক্ষমা করবেন প্লিজ, কিন্তু আর যাই হোক আমি রাজনীতি করব না। আমার একদমই ভালো লাগে না এসব। শুধুমাত্র এই রাজনীতির জন্য আমার পুরো জীবন বদলে গেছে। আমার মা, নানা সবার মৃত্যুর কারণ এই রাজনীতি। সেই রাজনীতিতে আমি জড়াবো না। যা ভালো মনে করো, তবে আমার পরিবারকে কিন্তু তোমাকে সামলাতে হবে। আব্দুল মান্নানকে খুনের দায় নিয়ে আমি জেলে যাব, তুমি আমার পরিবারকে সামলে নিও। জি আচ্ছা। অন্যদিকে বিপ্লব এতক্ষণে জেনে গেছে যে মুক্তি আসলে নেহা। সবটা জেনে খুব খুশি হয়েছে সে। এখন শুধু মুক্তির ফিরে আসার অপেক্ষা। বিপ্লব মুক্তিকে ফোন করে। মুক্তি ফোন রিসিভ করতেই বিপ্লব অভিমানী সুরে বলে, আমার থেকে সবকিছু কেন লুকালে এইভাবে? মুক্তি বলে, আমি কিছুই লুকাইনি, তুমি আমাকে চিনতে পারলে না। এখানে আমার কি কোনো দোষ আছে নাকি? সব দোষ তোমার। দোষ গুণের হিসাব বাদ। এখন তুমি চলে আসো শুধু একবার, তারপর সবকিছুর জবাব দেব।
যখন আমি থাকবো না তখন কাকে জবাব দেবেন? বিপ্লব রেগে গিয়ে বলে, একদম বাজে কথা বলবে না, তুমি সবসময় থাকবে, আমার হয়ে থাকবে তুমি। বিপরীত দিক থেকে মুক্তির আর কোনো আওয়াজ আসে না। বিপ্লব হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু মুক্তি কোনো জবাব দেয় না। 1 বছর পর বিপ্লব আজ বিয়ের সাজে প্রস্তুত হচ্ছে। আজ তার বিয়ে। জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিপ্লব। স্নেহা বিপ্লবের সামনে এসে দাঁড়ায়। বিপ্লব স্নেহাকে দেখে হালকা হেসে বলে, তোমার বোন বলেছিল যখন আমি থাকবো না তখন আমার মূল্য বুঝবেন, আমাকে ফিরে পেতে চাইবেন, তখন চাইলেও আর ফিরে পাবেন না। ও কিন্তু ওর কথা রেখেছে, নির্দয়ের মতো আমায় একা রেখে চলে গেছে। আমিও ওর অনুপস্থিতিতে বুঝতে শিখেছি ওর মূল্যটা কত। এখন আমি চাইলেও ওকে ফিরে পাবো না। শুধুমাত্র তোমাদের কথায় নতুনভাবে জীবনটা শুরু করতে হচ্ছে। স্নেহা হা হুতাশ করে বলে, কি করব বলো? আমার বোনের জীবনটা কেমন জানি ছিল। মেয়েটা কষ্ট করেই গেল সারা জীবন, এখন আমাদেরকে কষ্ট দিয়ে চলে গেল। আশরাফ হঠাৎ রুমে এসে বলে, স্নেহা তুমি এখানে কি করছো? নিজের খেয়াল রাখার কথা একটুও মনে থাকে না তোমার? ভুলে যেও না তোমার গর্ভে কে বেড়ে উঠছে। নিজের জন্য না হলেও নিজের সন্তানের জন্য কিছু করার কথা ভাবো। স্নেহা আশরাফকে বলে, তুমি এত চিন্তা করো না ডাক্তারবাবু, তোমার বাচ্চা আর বাচ্চার মা দুজনেই ভালো থাকবে। আশরাফ মুচকি হাসে। এখন স্নেহার সাথে তার সম্পর্ক একদম স্বাভাবিক, শুধু তাদের পরিবারের অবস্থাই অস্বাভাবিক। বাকের চৌধুরী আব্দুল মান্নানকে খুনের দায়ে জেলে, মুক্তিও নিখোঁজ। সব মিলিয়ে তাদের পরিবারের পরিস্থিতি একদম ভালো নয়। আশরাফ বিপ্লবের সামনে এসে বলে, তুই চল, এখন বিয়েটা করে নিতে হবে। বিপ্লবের মত না থাকার পরেও সে চলে যায় আশরাফের সাথে। স্নেহা মুক্তিকে স্মরণ করে বলে, কোথায় হারিয়ে গেলি তুই বোন? হারিয়ে যদি যাবি তাহলে ফিরে এলি কেন? সবকিছু এলোমেলো করে দিয়ে আবার চলে গেলি। এখন তোকে ছাড়া কি করব আমি? তোকে যে খুব মনে পড়ে। বিয়ের আসরে বসে আছে বিপ্লব। পাত্রীর আসার কোনো খোঁজখবর নেই। হঠাৎ করে কেউ একজন এসে বলে, পাত্রী আসছে, কিন্তু শর্ত হলে সে মুখ ঢেকে আসবে। বিয়ের আগে কেউ পাত্রীর মুখ দেখতে পারবে না। সবাই অবাক হলেও এই অদ্ভুত শর্ত মেনে নেয়। কাজে এসে বিয়ে পড়ানো শুরু করে। বিপ্লব খুব অমনোযোগী হয়ে বিয়েটা করে নেয়। কবুল বলার পর পাত্রীকে খুব তড়িঘড়ি করে বিদায় দিয়ে দেওয়া হয়। নতুন বউয়ের সাথে বাসর ঘরে পাঠানো হয় বিপ্লবকে। বিপ্লবের এখন খুব বিরক্ত লাগছে। মেয়েটা সে কখন থেকে মুখ ঢেকে আছে, কোনো কথাও বলছে না। বিপ্লব নিজের সদ্য বিবাহিত স্ত্রীর সামনে এসে বলে, আপনি কি এখনো মুখ দেখাবেন না? তাহলে বিয়েটা করলেন কেন? পাত্রে কোনো উত্তর দেয় না। বিপ্লবের বিরক্তির পাল্লা শেষ হয়ে যায়। এর মধ্যে তার ফোনে একটি কল আসে। কল রিসিভ করতেই বিপরীত দিক থেকে কেউ বলে, মুক্তি এখনো বেঁচে আছে। সেদিন কয়েকজন তাকে কিডন্যাপ করেছিল। কারা করেছিল সেটা বলা যাবে না, কারণ তারা কোনো খারাপ উদ্দেশ্যে এমনটা করেনি। তারা একটি গোপন মিশনে যুক্ত ছিল। সেই মিশনের কাজে মুক্তিও যুক্ত ছিল। যাই হোক, সেই গোপন মিশন সম্পূর্ণ হয়েছে। আমি এনাল সেই মিশনের প্রধান। এই মিশনটা এত গুরুত্বপূর্ণ যে বাইরের কাউকে এই মিশনের ব্যাপারে জানানো যাবে না। বিপ্লব প্রশ্ন করে, মুক্তি কোথায়? কিন্তু কলটা কেটে দেয়। বিপ্লব কোনো উত্তর না পেয়ে কাঁদতে থাকে। একই করে ফেলল সে। মুক্তি ফিরে আসার অপেক্ষা না করে বিয়ে করে নিল। বিপ্লবের নিজের ওপর রাগ করতে থাকে। সে তার সদ্য বিবাহিত স্ত্রীর উদ্দেশ্যে বলে, চলে যান এখান থেকে, আপনার প্রয়োজন নেই আমার লাইফে। মেয়েটি গান গেয়ে ওঠে, ভালোবাসার অপার সুখে পাই না তোকে এই বুকে, মরছি আমি ধুকে ধুকে, থাকবে কি পাশেই আমার দুঃখে, বুঝবি তুই খুঁজবি তুই যখন আমি থাকবো না, হাত বাড়িয়ে ডাকবি তুই আর তো ফিরে আসবো না। বিপ্লব অস্ফুট স্বরে বলে ওঠে, মুক্তি, তুমি ফিরে এসেছো?